মনে আছে সেই দিন দুজনে তার হাত ধরে টানাটানি করার পর যখন দীপঙ্কর বাড়ি চলে এসেছিল, তখন মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপর ভাত খেয়ে কলেজে গিয়েছে, ক্লাসে লেকচার শুনেছে, ছুটির পর রাস্তায় ঘুরেছে। তবুও কথাটা মোটেই ভুলতে পারেনি দীপঙ্কর। সন্ধেবেলা পড়তে বসেছে নিজের মনে, কিন্তু তবু মনটা যেন নিজের বশে ছিল না। বারবার যেন সকালবেলার কথাটাই মনে পড়ছিল তার। আর তারপর রাত হয়েছে, মা ভাত বেড়ে দিয়েছে। ভাত খেতে বসেও যেন কথাটা কিছুতেই ভুলতে পারছিল না। লক্ষ্মীদি কেন তাকে সতীর সামনে অমন করে বকল? মা বললে, কি ভাবছিস রে অত? কি হয়েছে রে তোর? দীপঙ্কর বললে, আমার খিদে নেই মা আজকে। কেন? খিদে নেই কেন আবার? অন্যদিন যে খিদের জন্য খাই খাই করিস, আজকে কি খেয়েছিস তুই? ওই কিরণটা বুঝি ছাই ভস্য বেগুনি ফুলুরি খাইয়েছে? দীপঙ্কর বললে, সত্যি বলছি মা, কিছুই খাইনি। কিরণের সঙ্গে আমার দেখাই হয়নি কতদিন। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলাম। চলুন শুনে নি আজকের পর্বে কি আছে। শুরু করছি আজকের পর্বটি। সত্যি একদিন মাত্র দেখা হয়নি, তাতে যেন মনে হয়েছে কতদিন দেখা হয়নি কিরণের সঙ্গে। অথচ কাছেই নেপাল ভট্টাচার্য লেন, একবার গেলেই হয়। কিন্তু কাকাবাবুর কথাটা বলার পর থেকে কেমন যেন দ্বিধা হচ্ছিল। সত্যি কি কিরণের সঙ্গে মিশলে তার ক্ষতি হবে? কাকাবাবুরও তো বয়স হয়েছে অনেক, কাকাবাবুরও তো অনেক জ্ঞান বুদ্ধি হয়েছে। কাকাবাবু মস্ত বড় চাকরি করেন, অনেক টাকা মাইনে পান। কাকাবাবুও তো দীপঙ্করের শুভাকাঙ্ক্ষী। কাকাবাবুই বা অমন কথা বলতে যাবেন কেন? খেয়ে উঠে আচাতে গিয়েও তখনও ভাবছিল দীপঙ্কর। উঠোনের কোণে আমড়া গাছটার তলায় হাত ধুতে ধুতে হঠাৎ যেন মনে হলো পেছন থেকে কে ডাকলে, দীপু। চাপা গলা শব্দ। দীপঙ্কর ফিরে চেয়ে দেখলে লক্ষ্মীদি। খিড়কির দরজাটা অল্প ফাঁক করে লক্ষ্মীদি তাকে ডাকছে। দীপঙ্করের বুকটা আনন্দে যেন ঢপঢপ করে উঠল। এক দৌড়ে কাছে গেল, বলে, লক্ষ্মীদি তুমি? তুই কিছু মনে করিসনি তো আমি তোকে বকেছিলুম বলে? দীপঙ্কর বললে, তখন আমার খুব কষ্ট হয়েছিল লক্ষ্মীদি, তুমি আমায় অমন করে বকলে। তুই কিছু মনে করিসনি, তোকে বকে আমারও খুব কষ্ট হয়েছে। দীপঙ্করের যেন কান্না পেতে লাগলো কথাগুলো শুনে। বললে, এখন আর আমার কষ্ট হচ্ছে না, কিন্তু তখন আমার খুব কষ্ট হচ্ছিল। তুমি বকলে তার জন্য কষ্ট হয়নি, কিন্তু তুমি সতীর সামনে কেন বকলে আমায়? লক্ষ্মীদি বললে, একটু আস্তে কথা বল, সতী রয়েছে, টের পেয়ে যাবে। তারপর নিচু গলা করে বললে, সতীকে তুই কিছু বলিসনি তো? দীপঙ্কর বললে, না লক্ষ্মীদি, আমি কিছুই বলিনি। ও তোকে কিছু জিজ্ঞেস করেনি? দীপঙ্কর বললে, জিজ্ঞেস করবার আগেই তো তুমি এসে পড়লে। সে ভালোই হয়েছে, একটা কাজ করতে পারবি? দীপঙ্কর বললে, কি কাজ? লক্ষ্মীদি বললে, একটা জিনিস দিতে হবে শম্ভুকে। কি জিনিস? লক্ষ্মীদি আঁচলের মধ্য থেকে একটা জিনিস বার করলে। অন্ধকারে ভালো করে দেখা গেল না। দীপঙ্কর আরও ভালো করে দেখবার চেষ্টা করলে। মনে হলো যেন কাগজে মোড়া কি একটা জিনিস। এটা কি লক্ষ্মীদি? লক্ষ্মীদি বললে, একটা খেলনা, শম্ভুকে দিয়ে আসতে হবে। খেলনা? দীপঙ্কর অবাক হয়ে গেল। দাতারবাবু খেলনা নিয়ে কি করবে? দীপঙ্কর বললে, কি খেলনা, দেখব? কাগজটা খুলতেই একটা পুতুল বেরিয়ে পড়ল। চমৎকার একটা পুতুল, হাত পা মুখ চোখ সব রয়েছে, গোলগাল মোমের পুতুল যেন। দীপঙ্কর জিজ্ঞেস করলে,
এই পুতুল কি হবে লক্ষ্মীদি? লক্ষ্মীদি রেগে গেল, বলে, পুতুল নিয়ে যা ইচ্ছে সে করুক, তাতে তোর কি? তুই শুধু শম্ভুর হাতে এটা দিয়ে আসবি, পারবি না? আর চিঠি? লক্ষ্মীদি বললে, সে চিঠি দেবার দরকার নেই, তুই শুধু গিয়ে বলবি এটা লক্ষ্মীদি পাঠিয়ে দিয়েছে, বুঝলি? পারবি তো? হঠাৎ মনে হলো পেছনে রোয়াকে যেন কার পায়ের শব্দ হলো। লক্ষ্মীদি টপ করে পুতুলটা নিয়ে নিজের আঁচলে লুকিয়ে ফেলেছে। তারপর সন্ত্রস্ত হয়ে যেন এদিক ওদিক চাইলে কিছুক্ষণ, আর শেষে বললে, তুই যা দীপু, আমি নিজেই দিয়ে আসবো ক্ষণ। এই বলে দরজাটা ভিজিয়ে দিয়ে নিঃশব্দে সরে গেল। আর দীপঙ্কর অবাক হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সেইখানে। রাত তখন বেশ হয়েছে, চারিদিক অন্ধকার। আমড়া গাছের তলায় অন্ধকারটা আরও যেন ঘন হয়ে এসেছে। দীপঙ্কর জলের ঘটিটা নিয়ে সেইখানেই কিছুক্ষণ বিমূঢ়ের মতন দাঁড়িয়ে রইল। মনে হলো কোথায় যেন সব গোলমাল হয়ে গেল এক নিমিষে। সামান্য একটা পুতুল, আর সেই পুতুলটাই যেন হঠাৎ জীবন্ত হয়ে ওঠে সব কিছু গোলমাল করে দিলে। কার পুতুল, কে পুতুল খেলা করবে তাও বুঝতে পারলে না দীপঙ্কর। আর তারপর আস্তে আস্তে ঘরে এসে বিছানায় শুয়ে পড়েছিল সেই দিন। তা পুতুলটা শেষ পর্যন্ত দেয়া হয়েছিল কিনা তাও জানে না দীপঙ্কর। পরের দিন লক্ষ্মীদি যখন কলেজে যাচ্ছিল, দীপঙ্কর গিয়ে দাঁড়িয়েছিল সদর দরজার সামনে। মনে হয়েছিল হয়তোবা লক্ষ্মীদি তাকে দেখে একবার ডাকবে, কিন্তু না। লক্ষ্মীদি জুতো পায়ে দিয়ে গটগট করে গিয়ে গাড়িতে উঠল। দীপঙ্করের মনে হয়েছিল একবার সে ডাকবে, কিন্তু ডাকতে গিয়েও গলাটা তার আটকে গিয়েছিল। দরকার নেই ডেকে, হঠাৎ সতী দেখে ফেলবে ভেবে আর ডাকা হয়নি। বাসটা হু হু করে ধুলো উড়িয়ে চলে গিয়েছিল সেই দিন, আর দীপঙ্কর সেইখানেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। আর তারপর এক সময় বাড়ি চলে এসেছিল। অমলবাবু তখন চলে গেছেন। রাস্তাটা পার হবার জন্য দীপঙ্কর একবার এদিক আর একবার ওদিক দেখে নিলে। অসংখ্য লোকের ভিড়। কোথায় কত কাজে চলেছে সবাই, কারোর দিকে কারোর চেয়ে দেখবার ফুরসত নেই। শুধু দীপঙ্করেরই কোনো কাজ নেই, শুধু কলেজ আর বাড়ি, আর কোথাও যাবার জায়গা নেই তার। লক্ষ্মীদের বাড়িতেও যাবার উপায় নেই, কিরণদের বাড়িতেও যাওয়া বারণ। তাহলে আর কোথায় যাবে সে? কেউ নেই তার, তার কেউ নেই। দীপঙ্কর সেই সন্ধ্যের অন্ধকারে হাজরা রোডের মোড়ে দাঁড়িয়ে একান্ত অসহায়ের মতো ভাবতে লাগল, কেউ নেই তার, সত্যিই তার কেউ নেই। হঠাৎ মুখ ফেরাতেই দীপঙ্কর দেখলে সেই ছেলেটা, সে যাকে কিরণ বলে ভুল করেছিল দীপঙ্কর। ছেলেটা যেন পাশে দাঁড়িয়ে এতক্ষণ তাকে লক্ষ্য করছিল। দীপঙ্করের সেই দিকে চোখ পড়তেই ছেলেটা কাছে এলো, বলে, আপনি কিরণকে চেনেন নাকি? দীপঙ্কর অবাক হয়ে গেল, বলে, আপনি চেনেন? ছেলেটি বললে, আমি খুব ভালো করে চিনি, কিরণ আমার বন্ধু। দীপঙ্কর ভালো করে আবার চেয়ে দেখলে ছেলেটির দিকে। কখনো তো দেখেনি তাকে আগে কোথাও। বললে, কিরণ তো আমারও বন্ধু, ছোটবেলার বন্ধু। ছেলেটি জিজ্ঞেস করলে, আপনার নামই তো দীপঙ্কর সেন, আপনি জানলেন কি করে? দীপঙ্কর সত্যি অবাক হয়ে গিয়েছিল। তার নাম জানল কি করে এই ছেলেটা? ছেলেটি বললে, প্রথমটাই আপনাকে আমি চিনতে পারিনি তখন, তারপর হঠাৎ আমার মনে পড়ল, কিরণ আপনার কথা আমাদের কাছে খুব বলে। একটু থেমে ছেলেটি আবার বললে, কিরণের সঙ্গে আপনার শেষ দেখা কবে হয়েছে? দীপঙ্কর মনে করতে চেষ্টা করল। খুব বেশি দিন হয়নি, কিন্তু দীপঙ্করের মনে হলো সে যেন এক যুগ আগে, যেন বহু যুগ ধরে কিরণের সঙ্গে কথা হয়নি। তার বাড়ির সামনে গিয়ে একদিন কিরণের সঙ্গে দেখা করেনি। কিরণের সঙ্গে দেখা করতেই যেন ভয় করছিল তার। ছেলেটি বললে, কিরণের মুখে আপনার কথা অনেক শুনেছি, শুনে শুনে আপনাকে একেবারে মুখস্থ হয়ে গিয়েছিল। দীপঙ্কর আর কি বলবে, একটু শুধু হাসল।
কিরণ বলেছিল আপনাকে একদিন নিয়ে যাবে আমাদের ওখানে। কোথায়? ছেলেটি বললে, কিরণ আপনাকে ভজুদার কথা বলেনি? হ্যাঁ, খুব বলেছে। আমি বলেছিলাম একদিন কিরণের সঙ্গে ভজুদার কাছে যাব। ছেলেটি বললে, এখন তো ভজুদা নেই কলকাতায়, ভজুদা নেপাল গেছে। নেপাল? কত দূর নেপাল? দীপঙ্কর কল্পনায় যেন ভজুদাকে দেখবার চেষ্টা করলে। কোথায় নেপাল আর কোথায় কলকাতা? দীপঙ্করের কাছে ভজুদা যেন আরও রহস্যময় হয়ে উঠল। ছোটবেলায় যখন প্রাণমথবাবু জেলে যেতেন তখনও এমনই রহস্যময় মনে হয়েছিল তাকে। কিন্তু এ জেল নয়, জেলের চেয়েও অনেক দূর, নেপাল। জেলখানার পাঁচিল ডিঙিয়ে তবে যেন নেপালে যেতে হয়। কবে ফিরে আসবেন? ছেলেটি বললে, তার কোনো ঠিক নেই, কালকেও আসতে পারেন, আবার 2 বছর পরেও আসতে পারে। দীপঙ্কর হতাশ হয়ে গেল। আগেই একদিন কিরণের সঙ্গে গিয়ে দেখা করে এলে হতো। ছেলেটি বললে, ভজুদা এলে কিরণকে দিয়ে আপনাকে খবর পাঠাবো। দীপঙ্কর হঠাৎ জিজ্ঞেস করলে, কিরণ এখন কোথায়? ছেলেটি অবাক হয়ে গেল, বলে, আপনি জানেন না? কিরণ তো বাড়িতে শুয়ে আছে, কিরণের খুব অসুখ যে। অসুখ? দীপঙ্করের বুকটা ছ্যাঁত করে উঠল। কিরণের অসুখ? দীপঙ্কর বললে, কিরণের অসুখ তা তো আমি জানতাম না। ছেলেটি বললে, হ্যাঁ, আজ 7 দিন ধরে বিছানায় পড়ে রয়েছে, ছটফট করছে, খুব যন্ত্রণা হচ্ছে, কিছুতেই সারছে না। দীপঙ্কর যেন অস্থির হয়ে উঠল, বললে, তাহলে কি হবে? ওদের যে খুব অভাব, ওদের যে ডাক্তার দেখাবারও পয়সা নেই, কি হবে? যেন পাগলের মতো দীপঙ্কর প্রলাপ বকতে লাগল। ছেলেটি বললে, আমি কালকে দেখতে গিয়েছিলাম, আবার একদিন যাব। দীপঙ্কর বললে, আমি জানতুম না ওর অসুখ হয়েছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে আর সেখানে দাঁড়ালো না। হাজরা রোডের মোড়টা কোনো রকমের পার হয়ে দীপঙ্কর যেন ঊর্ধ্বশ্বাসে হাঁটতে লাগল। কেউ তাকে বলেনি কিরণের অসুখের কথা। কি আশ্চর্য! দীপঙ্করের মনে হলো যেন সমস্ত পৃথিবী তার সঙ্গে ষড়যন্ত্র করছে, সমস্ত সংসার যেন তাকে প্রবঞ্চনা করেছে। কিরণের অসুখের কথা কেউ তাকে জানালো না। কি আশ্চর্য! এতদিন সে বাড়ির কাছে রয়েছে, পাশাপাশি বাড়ি, আর সেই জানতে পারলে না। দীপঙ্কর যেন বিশ্বাসই করতে পারলেন না কথাটা। কিরণ তার প্রাণের বন্ধু, কিরণ তার মায়ের চেয়েও আপনার জন, কিরণ তার লক্ষ্মীদের চেয়েও প্রিয়, আর সেই কিরণের অসুখের খবর সে অন্য ছেলের কাছে শুনল। দীপঙ্করের মনে হলো, হোক এ ষড়যন্ত্র, তবু তারই দোষ, তারই তো দোষ। দীপঙ্কর গলি দিয়ে গিয়ে সোজা রাস্তা বার করে চলতে লাগলো, যেন এতটুকু দেরি হলে আর কিরণকে সে দেখতে পাবে না, যেন 1 মিনিট দেরি হলে কিরণকে আর দেখতে পাওয়া যাবে না, যেন দীপঙ্করের জগৎ থেকে কিরণ একেবারে হারিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ঈশ্বর গাঙ্গুলি লেন তখন জমজমাট। বন্ধু তেলে ভাজার দোকানে তখন খদ্দেরের খুব ভিড়। কড়া তেল পোড়ার মিষ্টির গন্ধ বেরোচ্ছে। মধুসূদনের রোয়াকে তখন আবার দুনি কাকা ফতুয়া গায়ে দিয়ে বসেছে। ছনেদা, পঞ্চাদা, মধুসূদনের বর্দা আবার আসর জমিয়েছে, আবার ফোড়ন কাটছে সকালবেলার মতো। দুনি কাকা বলছে, এই রেখে দে তো তোর কংগ্রেস, কংগ্রেসকে খুব চেনা গেছে বাবা। ছনিদা বললে, কিন্তু দুনিকা, কংগ্রেস যা হোক কিছু তবু করছে, লড়ছে, তা না হলে কে লড়তো শুনি, তুমি না আমি? দুনি কাকা তখন খেপে গেছে, বললে, কংগ্রেসের কথা আর বলিস নে ছোনে, তবে হাটে হাড়ি ভাঙবো? বলি, চরকার সময় তোদের পাড়ার লিটার চরকা বেচে ক 1000 টাকা প্রফিট করেছিল বলবো? নামটা আর বললুম না।
তুমি কেবল ওইটাই দেখো দুনি কাকা, আর এই যে হাজার হাজার ছেলে জেল খাটছে সেটা তো দেখতে পাও না। দুনি কাকা বললে, এই দেখ, ওইসব অনেক দেখা আছে। কজন জেল খাটছে আর কজন তাদের মাথায় কাঁঠাল ভাঙছে সব দুনি কাকা দেখা আছে। শালুক চেনাচ্ছে গোপাল ঠাকুরকে। ছেলেগুলোকে খেপিয়ে তুলে লিডাররা সব তো লেখাপড়ায় দফারফা করে দিলে, আর শেষকালে যখন জেল থেকে বেরিয়ে চাকরির জন্য ফ্যাফ্যা করে ঘুরে বেড়াবে তখন তোদের লিডাররা খাওয়াতে আসবে? বল, কি উত্তর দিবি বল? আসর বেশ জমজমাট হয়ে উঠেছে তখন। মাঝে মাঝে এক একদিন আসর আরও জমজমাট হয়ে ওঠে। গান্ধী, জেমস সেনগুপ্ত, সাইমন কমিশন, নানা ব্যাপার নিয়ে মহা গোলমাল শুরু হয়ে যায়। রাস্তায় লোক দাঁড়িয়ে যায়, আবার কেউ কেউ তাদের মধ্যে কথা বলে, আর তখন ঝগড়া শুরু হয়ে যায়। একদল ইংরেজদের পক্ষে আর একদল স্বদেশীদের পক্ষে। একদল বলে, এতদিন খেতে পড়তে দিচ্ছে যারা, তাদের সঙ্গে শত্রুতা করা মানে নেমো ঘাড়ামি করা। আর অন্য দল বলে, কি খেতে পড়তে দিচ্ছে শুনি? কি কচুটা খেতে দিচ্ছে? 6 টাকা মন চালের দর, আর টাকায় 2 সের দুধ। কি খেতে দিচ্ছে শুনি? খুব যে ইংরেজদের হয়ে ওকালতি করছো। দুনি কাকা বলে উঠল, তোদের কংগ্রেস রাজা হলে দেখব কি খেতে দেয়। দেবেই তো, সবাই মিলে ইংরেজদের তাড়িয়ে দাও, তখন দেখবে কংগ্রেস চালের মন 1 টাকা করে দেবে, টাকায় 4 সের করে দুধ করে দেবে। দুনি কাকা আরও উত্তেজিত হয়ে গেল, বললে, আর যদি তা না করতে পারে তখন? না পারলে কংগ্রেসকে তাড়িয়ে দিও। এই যে সাইমন কমিশন, এ কি আমাদের ভালো করবে বলতে চাও? হঠাৎই এই আলোচনার মধ্যে কে যেন দীপঙ্করকে দেখতে ফেললে। আয় দীপু, তুই কি শুনছিস রে? যা এখান থেকে, পালা। দীপঙ্কর বললে, কেন? আমি পালাবো কেন? আমি কি কথা শুনছি আপনাদের? আমি তো কিরণদের বাড়ি যাচ্ছি। দুনি কাকা বললে, ওই দেখো, ওরা আবার একটা লাইব্রেরি করেছে, পাড়ায় আর টিকতে দেবে না দেখছি। শেষকালে কোন দিন ভাই টেগার সাহেবের খপ্পরে পড়ব। দীপঙ্কর বললে, না, আমি তো লাইব্রেরিতে যাচ্ছি না, কিরণের অসুখ করেছে তাই দেখতে যাচ্ছি। এই বলে সেইখানে আর দাঁড়ালো না। দীপঙ্করের মনে হলো এরা যেন সবাই এক ধরনের লোক, সারাদিন আপিসে কাজ করে আর সকাল সন্ধে রোয়াকে বসে বসে কেবল আড্ডা দেয়। সেই ছোটবেলা থেকে এরকমটা দেখে আসছে। এত দিকে এত কাজ হলো, এত দিকে এত কিছু বদলে গেল, কিন্তু এদের কোনো পরিবর্তন হলো না। মনে হয় যেন আর কোনো পরিবর্তন হবেও না। কিরণের মূল্য ওরা কি করে বুঝবে? ওরা বুঝবে না, ওদের বোঝবার সে ক্ষমতাই নেই। গলির মুখে ঢুকবার সময় হঠাৎ রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। রাখাল বোধহয় লাইব্রেরি থেকে বেরোচ্ছে। দীপঙ্করকে দেখে রাখালও দাঁড়িয়েছে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কিরণকে দেখতে গিয়েছিলি বুঝি? কিরণ কেমন আছে রে? কিরণ? রাখাল যেন কেমন অবাক হয়ে গেল, বললে, কিরণের কি হয়েছে? আমি তো বায়োস্কোপ দেখে আসছি। দীপঙ্কর রাখালের চেহারার দিকে ভালো করে চেয়ে দেখলে। চণ্ডীবাবুর নাতি। ওরা খুব বড় লোক, সিল্কের শার্ট পরেছে। রাখাল বললে, খুব ভালো বায়োস্কোপ, বুঝলি দীপু, তুইও দেখিস। কি বায়োস্কোপ? রাখাল বললে, কৃষ্ণকান্তের উইল। ওই সেই অমৃতলাল বোসকে দেখেছিস তো, ওই আমাদের স্কুলে প্রাইজ ডিস্ট্রিবিউশনের প্রেসিডেন্ট হয়েছিল, সেই অমৃতলাল বোস কৃষ্ণকান্তের পাঠ করেছে। শেষকালে একটা মেয়েকে পিস্তল দিয়ে গুলি করে মারলে। রাখাল আরও অনেক কথা বলে যাচ্ছিল, সমস্ত গল্পটাই হয়তো বলতে আরম্ভ করেছিল, কিন্তু দীপঙ্করের কানে কিছুই যাচ্ছিল না। মনে হলো যেন রাখালের তুলনায় দুনি কাকারা অনেক ভালো। তবুও তারা ভাবে, দিক না আড্ডা, তবুও তো দেশের কথা তারা ভাবে। কিন্তু রাখালেরা বেশ আছে, কোনো ভাবনা নেই, চিন্তা নেই,
অনেক পয়সা ওদের। বাড়িতে দোল, দুর্গাপুজো একটা না একটা লেগেই আছে। আর সময় পেলেই বায়োস্কোপ দেখে। রসগোল্লা খেয়ে খেয়ে শরীরটাও মোটা করেছে। দীপঙ্কর বললে, কিরণকে একবার দেখতে যাবি রাখাল? কি হয়েছে কিরণের? দীপঙ্কর বললে, খুব অসুখ করেছে শুনলাম, একবার দেখতে চল না। রাখাল বললে, এখন যেতে পারবো না ভাই, এখন বাড়িতে গিয়ে চান করব, খুব ঘেমে গেছি। এই বলে রাখাল চলে গেল। দীপঙ্কর একলাই গলির মধ্যে ঢুকল। কিরণের বোধহয় খুব কষ্ট হচ্ছে। আহা, বাড়িতে মা ছাড়া তো আর কেউ দেখবার নেই। কে ওষুধ আনবে? কে পৈতে বিক্রি করবে? কে ডাক্তার ডেকে আনবে? আর ডাক্তারের পয়সাই বা কে দেবে? জায়গাটা বেশ অন্ধকার হয়ে আছে। দূরে, অনেক দূরে গলির মোড়ে তেলের বাতিটা এখান থেকে স্পষ্ট দেখা যায় না। রাস্তার পাশে নর্দমাটা হাঁ করে রয়েছে। সেইটা ডিঙিয়ে কিরণের লাইব্রেরি। লাইব্রেরিটা অন্ধকার। দীপঙ্কর লাইব্রেরিটার পাশ দিয়ে বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে কারোর সাড়া শব্দ নেই। আহা, বোধহয় জ্বরের ঘরে অচৈতন্য হয়ে আছে। জ্বর হলে যে কি কষ্ট তা দীপঙ্কর বেশ জানে। দীপঙ্করেরও একবার জ্বর হয়েছিল। কিন্তু কিরণ যদি মরে যায়, যদি এই অসুখে ভুগে ভুগেই মরে যায়, ভাবতেই দীপঙ্করের সমস্ত অন্তরাত্মা যেন শিউরে উঠল। দীপঙ্কর সেইখানে সেই খোলা দরজার সামনে অন্ধকারেই দাঁড়িয়ে ডাকলে, কিরণ। কিন্তু ডাকতে গিয়েও যেন গলার স্বর বেরোল না। বারবার চেষ্টা করেও যেন চিৎকার করে ডাকতে পারলেন না দীপঙ্কর। মনে হলো মা তো তাকে কিরণদের বাড়ি যেতে বারণ করেছে। কিরণের বাবা থুতু পড়ে থাকে উঠোনে। সেসব মারানো তো উচিত নয়। রোগী থুতু মারালে অসুখ হয়। সত্যি তো, মা তো অন্যায় বলেনি। মাকে জিজ্ঞেস না করে কিরণদের বাড়ি ঢোকা যায় না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো দীপঙ্কর। একবার মনে হলো দোষ কি? সে তো আর আড্ডা দিতে যাচ্ছে না। কিরণের অসুখ করেছে তাই দেখতে যাচ্ছে। অসুখের সময়, বিপদের সময় মানুষকে তো মানুষের দেখা উচিত। বিপদেই যদি না দেখলুম তা কবে দেখব? কিন্তু পা বাড়াতে গিয়েও থেমে গেল। মাকে জিজ্ঞেস করে তবে যাওয়াটা ভালো। মা তো তাকে বারণ করেছে যেতে। মাকে বললে মা কি আর বুঝবে না? মা কি বারণ করবে? মা তো অবুঝ নয়। দীপঙ্কর আবার ফিরল। মাকে জিজ্ঞেস করে তখন আসবে। কত আর দেরি হবে? যাবে আর আসবে। জিজ্ঞেস করেই চলে আসবে দীপঙ্কর। দীপঙ্করকে দেখলে কিরণ খুব খুশি হবে। দীপঙ্কর গলিটা পেরিয়ে ঈশ্বর গাঙ্গুলির লেনের মধ্যে এসে পড়ল আর এক দৌড়ে 19-এর 1-এর বির মধ্যে ঢুকে পড়েছে। কিন্তু উঠোন থেকে দেখলে অন্য দিনের চেয়ে যেন আলোটা একটু বেশি উজ্জ্বল। কেউ যেন এসেছে এই বাড়িতে। তাদের বাড়িতে এমন সময় কে আসবে? এই সময় তো কেউ আসে না। কিন্তু ঘরে ঢুকেই অবাক হয়ে গেছে। ঘরের মধ্যে তক্তপোষটার উপর পা তুলে সতী বসে আছে, আর এক পাশে বসে আছে বিন্তিদি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মা যেন কী সব কথা বলছে। দীপঙ্করকে দেখেও যেন কেউ দেখলে না, শুধু সতী তার দিকে একবার চাইলে। মাও চেয়ে দেখলে, কিন্তু মাকে দেখে মনে হলো মা যেন কি নিয়ে খুব বিব্রত। দীপঙ্করকে দেখিয়েই মা সতীকে বলতে লাগলো, তুমি তো এতদিন আছো মা, সবই তো দেখছো, আমার কিসের ভাবনা বলো? আমার দীপু মানুষ হয়ে গেলেই আমার ঝাড়া হাত পা, কিন্তু ওই হয়েছে আমার শুল। এই বলে মা বিন্তিদির দিকে দেখিয়ে দিলে, ওর জন্যই আমি কোথাও যেতে পারি না মা। কোথাও যে দুদণ্ড নিশ্চিন্ত হয়ে থাকতে পারবো তাও হয় না। আমি যদি মরে যাই ও আমার পিছু নেবে, এমনই মেয়ের টান। মুখ ফুটে কিছু বলবেও না, বলতেও জানে না। সংসারে এত লোক থাকতে শুধু আমাকে চিনেছে। আমার সঙ্গে যেন ওর 8 জন্মের সম্পর্ক। এই বলে মা বিন্তিদির মুখের দিকে চেয়ে বললে, দেখো, মেয়ের মুখখানার দিকে একবার চেয়ে দেখো, ওই মুখ দেখলে মায়া হয় না?
সেই ছোটোবেলায় যখন এসেছিলুম দীপুকে কোলে নিয়ে, তখন এতটুকু ছিল। আর তখন থেকেই ওই নিজের মেয়ের পেটের ভাইরা রয়েছে, দাদামশাই রয়েছে, তারা কেউ আপন হলো না। আমি কোথাকার কে, আমি হলুম ওর আপন। সতী জিজ্ঞেস করলে, তা দাদামশাইয়ের এত টাকা, দাদামশাই নাতনির জন্য কিছু টাকা দেবেন না? এ কীরকম? আর ওই কথাটাই কে বলে মা? আমি সেই ঘুরে ঘুরে একটা পাত্র ঠিক করব, আমিই দেখাবার বন্দোবস্ত করব, তবে যে সব হবে। আমি মেয়ে মানুষ, এসব আমার করা কি আর ভালো দেখায়? সতী জিজ্ঞেস করলে, কজন দেখতে আসবে? মা বললে, পাত্রের বাবা আর কাকা আর ঘটক মশাই। তোমাকে কিন্তু থাকতে হবে মা, তুমি এসে একটু গুছিয়ে টুছিয়ে দিও। আমি জলখাবারের ব্যবস্থা সব ঠিক করব, আর তুমি ওকে একটু সাজিয়ে দিও মা। আমি তো সেকেলে মানুষ। এতক্ষণে বিন্তিদি কথা বললে, হ্যাঁ ভাই, আমাকে তুমি সাজিয়ে দিও, নইলে ভালো দেখাবে না। বড় করুণ সুরে কথাটা বললে বিন্তিদি, কিন্তু কথাটা শুনে সতী হেসে ফেললে। বললে, কিন্তু আমার সাজানো তোমার পছন্দ হবে কেন বিন্তিদি? মা বললে, দেখলে তো, ওই রকমই সরল সাদাসিধে। বিন্তিদি সেই কথায় কান দিলে না। বললে, আমাকে তোমার মতো করে সাজিয়ে দিও ভাই। সতী হেসে বললে, আমি কি কলকাতার মেয়েদের মতো সাজাতে পারবো? খুব পারবে, এমন করে সাজাবে যাতে আমাকে ওদের পছন্দ হয়। সতী আরও জোরে হেসে উঠল। হঠাৎ বিন্তিদির গাল দুটো টিপে দিয়ে বললে, হবে হবে, খুব পছন্দ হবে। তোমার মতো চেহারা পছন্দ না হয়ে পারে নাকি? বিন্তিদি কিন্তু হাসল না। বললে, সত্যি বলছো ভাই? সত্যি বললে, সত্যি বলছি না তো কি মিথ্যে বলছি? বিন্তিদি তবুও যেন বিশ্বাস হলো না। বললে, সত্যি বলো না, আমি তোমার মতো সুন্দরী? সতী হেসে বললে, আমি সুন্দরী না ছাই, তুমি আমার চেয়েও সুন্দরী। এই বলে সতী খুব জোরে হেসে উঠলে। মা বললে, দেখলে তো মা, ওই মেয়ে ওই রকম। মেয়ের মুখ দেখলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে মা। তারপর মা কত কথা বলতে লাগলো। মার দুঃখের কথা, দীপঙ্করের কথা। সেই সব দীপঙ্করের কাছে নতুন নয়, 1000 বার শুনেছে। হঠাৎ এক ফাঁকে দীপঙ্কর বললে, মা। মা মুখ ফিরিয়ে বললে, কি? তোমার আবার কি? দীপঙ্করের কথাটা বলতে যেন একটু সংকোচ হলো। সতীও তার দিকে চাইলে। সতীর সামনে কথাটা বলতে যেমন লজ্জা হচ্ছিল তার। সতী বললে, আমার সামনে বলতে বুঝি লজ্জা হচ্ছে তোমার? মা বললে, না মা, তোমার সামনে বলতে আবার লজ্জা হবে কেন? ও ওই রকমই, একটা কিছু বায়নাও লেগেই আছে। তোমার কাকাবাবুকে বলে একটা চাকরি করে দাও না মা, আমি একটু নিশ্চিন্ত হই। সতী বললে, একদিন আপনি চলুন না মাসিমা আমার সঙ্গে, কথাটা আপনি বলবেন কাকাবাবুকে। মা বললে, সেদিনও তো গেল বলতে চাকরির কথা, আর এসে বলল কিছুই বলেনি। ওই মুখচোরা ছেলেকে নিয়ে আমি যে কি করি। সতী বললে, তাই নাকি? তুমি বুঝি খুব মুখচোরা? কিন্তু লক্ষ্মীটির সঙ্গে কথা বলতে তো খুব মুখ খুলে যায় ওর মাসিমা। মা বললে, পরের বাড়িতে ওর খুব মুখ খুলে মা। এক্ষুনি কিরণদের বাড়িতে যেতে বলো, সেইখানে গিয়ে কথার খই ফুটবে। দীপঙ্কর হঠাৎ বললে, মা, একবার কিরণদের বাড়ি যাব মা। দীপঙ্কর মার হাতটা ধরল। বললে, তুমি একবার যেতে বলো না মা আমাকে। তুমি যেতে না বললে যে আমি যেতে পারছি না। মানুষের অসুখের সময় যদি না দেখি কখন দেখব মা? আমি যাব আর আসব, তুমি একবারটি বলো যেতে। মা বললে, তাই বলে এক্ষুনি যেতে হবে? এই রাত্রিরে? কাল সকালে গেলে হয় না? না মা, তার বড্ড অসুখ করেছে, ভীষণ জ্বর। আমি যাচ্ছি,
তুমি বলো হ্যাঁ। মা বললে, আচ্ছা যাও, কিন্তু বেশি দেরি করো না। না মা, আমি যাব আর আসবো। এই বলে দীপঙ্কর লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে গেল। মার অনুমতি সে পেয়েছে, আর তার কোনো ভাবনা নেই। কতদিন পর কিরণদের বাড়ি যাবে সে। সেই ছোটবেলায় কতদিন সে গেছে ওদের বাড়িতে, কতদিন ওদের পেয়ারা গাছে উঠে পেয়ারা খেয়েছে, কতদিন ওর বাবা তাদের অঙ্ক করে দিয়েছে, কতদিন ওর মা মুড়ি খেতে দিয়েছে, কতদিন রাস্তায় ঘুরে ঘুরে কিরণ পৈতে বিক্রি করেছে, আর সেও পেছনে পেছনে গেছে। কতদিন টালিগঞ্জ পুলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে রেলগাড়ি চলা দেখেছে। সেই কিরণের অসুখ করেছে। বাড়ির বাইরের লেনটার মধ্যে তখন তেলের বাতি জ্বলছে। বাতিটার তলায় যেতে কে যেন ডাকলে, আয়। দীপঙ্কর দাঁড়ালো। পেছন ফিরে দেখলে সতী। সতীও তাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছে। দীপঙ্কর আবার পিছিয়ে গেল, বললে, তুমি চলে এলে যে? সতী সেই কথায় কান্না দিয়ে বললে, কিরণদের বাড়ি কোন দিকে? দীপঙ্কর বললে, কেন, তুমি কিরণকে চেনো নাকি? না, চিনি না, এমনি জিজ্ঞেস করছি। কিরণ বুঝি তোমার ক্লাস ফ্রেন্ড? হ্যাঁ। তুমি আমাদের লাইব্রেরির মেম্বার হবে? আমরা একটা লাইব্রেরি করেছি, 8 আনা করে চাঁদা, 2 খানা করে বই। হবে মেম্বার? কাকাবাবুও মেম্বার হয়েছেন। লক্ষ্মীদি, তোমরা দুজনেই মেম্বার হও না। তোমাদের যেতে হবে না, আমি বই এনে দিয়ে যাব। ভালো ভালো সব বই আছে লাইব্রেরিতে, এত সব ভালো বই দেখে তুমি চমকে যাবে। সতী হাসল, বলে, কিরণ বুঝি তোমার খুব বন্ধু? হ্যাঁ, কিন্তু তুমি লাইব্রেরির মেম্বার হবে কিনা বলো না। মাত্র তো 8 আনা করে চাঁদা, আর তোমরা তো খুব বড় লোক, 8 আনা চাঁদা দিতে গায়ে লাগবে না। সতী সেই কথা ধার দিয়েও গেল না, বললে, আচ্ছা, তুমি কিরণকে বেশি ভালোবাসো নাকি লক্ষ্মীদিকে বেশি ভালোবাসো বলো তো? দীপঙ্কর বিরক্ত হলো, বলে, ওইসব কথা আমার ভালো লাগে না। তুমি লাইব্রেরির মেম্বার হবে কি না তাই বলো। সতী বললে, তা ওইসব কথা ভালো লাগবে কেন? লক্ষ্মীদির কাজ করতে খুব ভালো লাগে না? না, লক্ষ্মীদিন আমি কোনো কাজ করি না। করো না? তবে সেদিন অন্ধকারে দাঁড়িয়ে লক্ষ্মীদির সঙ্গে কি কথা হচ্ছিল তোমার? আমি বুঝি কিছু শুনিনি? কবে, কখন কথা হচ্ছিল? সতী বললে, মনে নেই? সেই দিন রাত 9টার সময় খিড়কির ধারে দাঁড়িয়ে লক্ষ্মীদি কি বলছিল তোমাকে? কি কাজ করতে পাঠাচ্ছিল? কোথায় যেতে বলছিল তোমাকে বলো? দীপঙ্কর অবাক হয়ে গেল, বললে, কই, কোথাও তো পাঠায়নি আমাকে। আমাকে আবার কোথায় পাঠাবে? সতী বললে, একদম মিথ্যে কথা বলবে না তুমি। মিথ্যে কথা বললে পাপ হবে। আমি মিথ্যে কথা বলি না, যা তা বলো না তুমি। তাহলে লক্ষ্মীদি কি বলছিল তোমাকে বলো? দীপঙ্কর এইবার রেগে গেল, বললে, তোমার কি আর কোনো কাজ নেই? তোমার কি আর কোনো ভাবনা নেই? কেবলই লক্ষ্মীদি কী করছে দিনরাত সেটাই ভাবো বুঝি তুমি? তোমার নিজের লেখাপড়া, নিজের কাজকর্ম কোনো কিছু নেই? কেন তুমি লক্ষ্মীদির পেছনে এত লাগো? সতী যেন প্রথমটায় একটু অবাক হয়ে গেল কথাগুলো শুনে। দীপঙ্কর আবার বলতে লাগলো, লক্ষ্মীদির কোনো দোষ নেই জানো। লক্ষ্মীদি তোমার মতন অত পরের পেছনে লাগে না। লক্ষ্মীদির মতন মেয়েই হয় না, আর তুমি কিনা তাকে মিছিমিছি কষ্ট দাও। আমি কষ্ট দিই? সতী যেন মনে মনে ভীষণ দুঃখ পেল কথাটা ভেবে। কষ্ট দাও না? কেন তুমি আমাকে সন্দেহ করো? আমি কি করেছি তোমার? আমি কি তোমাদের মতো বড় লোক? আমার বাবা নেই, আমার মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, দেখতে পাও না? আমি ভিক্ষে করে লেখাপড়া করেছি, তাও তুমি দেখতে পাও না? তোমার সঙ্গে আমার তুলনা?
তোমরা বড়লোক, আমরা গরিব। তোমরা ইচ্ছে করলে সব করতে পারো, আর আমাকে সব কাজের জন্য পরের ওপর নির্ভর করতে হয়। তোমরা ইচ্ছে করলেই তো আমাকেও কিনে নিতে পারো। তুমি তো একদিন আমাকে কুলি মনে করে ঘাড়ে মোড় বইয়েছিলে, তারপর 4টে পয়সাও আমার গায়ে ছুঁড়ে মেরেছিলে, মনে নেই? সতীর মুখ দিয়ে কিছুক্ষণ কোনো কথা বেরোল না। দীপঙ্কর আবার বলতে লাগলো, তোমার কাকাবাবু আমাকে কিরণের সঙ্গে মিশতে বারণ করেছেন। কেন? কিরণ কী দোষ করেছে? তার গরিব হওয়া ছাড়া তার কী দোষ? তার মতো গুণ তোমাদের আছে? তার এক কোনা গুণ পেলেও তোমরা বর্তে যেতে। সতী এইবার কথা বললে, কই, আমি তো তোমায় মিশতে বারণ করিনি কারোর সঙ্গে। তুমি বারণ করনি, কিন্তু কাকাবাবু তো বারণ করেছেন। তুমি আর তোমার কাকাবাবু তো একই। তোমার কাকাবাবু আর তুমি কি আলাদা? বারে, তুমি তো বেশ মজার ছেলে। কাকাবাবুর দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিলে। দীপঙ্কর বললে, দেব না, তোমারই তো কাকাবাবু। এখন কিরণকে যদি কথাগুলো বলি, কীরকম কষ্ট পাবে বলো তো? তুমি ভেবে দেখো না, কষ্ট পাবে না? তা তো পাবেই। তবে এতদিন আমরা একসঙ্গে মিশেছি, ছোটবেলা থেকে একসঙ্গে খেলা করেছি, একই স্কুলে এক ক্লাসে পড়েছি বরাবর, আর এখন হঠাৎ মেশা বন্ধ করে দেব? আমার বুঝি কষ্ট হয় না? তার অসুখ করলেও দেখতে যেতে পারবো না? সতী এইবার হাসল, বললে, তা যাও না, কে তোমায় বারণ করেছে? দীপঙ্কর বললে, বেশ তো বলছো, তারপর হয়তো তুমি গিয়ে কাকাবাবুকে বলে দেবে, আর কাকাবাবু রাগ করবেন আমার ওপর। রেগে গিয়ে হয়তো আমার চাকরিটাই করে দেবেন না। না না, আমি বলে দেব না, তুমি যাও। অসুখের সময় মানুষেরই তো দেখা উচিত। দীপঙ্কর বললে, সত্যি বলছো? বলে দেবে না? না না, বলবো না, কথা দিচ্ছি। আর তাছাড়া তুমি কার সঙ্গে মিশছো না মিশছো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কাকাবাবুরও কোনো মাথা ব্যথা নেই। দীপঙ্কর কি যেন ভাবলে, তারপর বললে, তাহলে আমি যাই। সতী বললে, যাও না, তোমার যেখানে খুশি তুমি যাও, তাতে আমরা বাধা দেবার কে? আর আমি যদি রোজ রোজ যাই, তাতেও কিছু বলবো না। বেশ, তাহলে সেই কথাই রইল। তুমি কিন্তু কিচ্ছু বলতে পারবে না কোনো দিন। লক্ষ্মীদির সঙ্গেও আমি যখন তখন মিশব। লক্ষ্মীদি যেখানে যেতে বলবে আমি সেখানে যাব। লক্ষ্মীদি সব কাজ করে দেব, তুমি কিন্তু কিছু বলতে পারবে না। সতী বললে, বারে, লক্ষ্মীদির কথা আমি কখন বললাম? লক্ষ্মীদি তো আলাদা। কেন? লক্ষ্মীদির কথা আলাদা কেন? না, লক্ষ্মীদি যেখানে যেতে বলবে সেখানে যেও না। লক্ষ্মীদি যদি কাউকে চিঠি দিয়ে আসতে বলে, তাহলেও তুমি দিয়ে এসো না। কেন? সতী বললে, না, এইখানে এই রাস্তায় দাঁড়িয়ে সব কথা বলা যায় না। তোমাকে তো সেদিন সব বলেছি। বর্মাতেও লক্ষ্মীদি তোমার মতো একটা ছেলের হাত দিয়ে চিঠি পাঠাতো, যাতে কেউ টের না পায়। দীপঙ্কর কথা শুনে কেমন যেন স্তম্ভিত হয়ে গেল। অন্ধকার বাড়িটা ঠিক সদর দরজার উপর দাঁড়িয়ে কথা হচ্ছিল। দীপঙ্করের মনে হলো এতদিনে যেন সব ঘটনাগুলো স্পষ্ট হয়ে উঠল, কিন্তু তবুও যেন বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল না। জিজ্ঞেস করলে, সত্যি বলছো? সত্যি বললে, নিজের দিদির সম্বন্ধে মিথ্যে বলে আমার কী লাভ? আর নিজের দিদির কথা কখনো পরের কাছে এমন করে বলা যায়? দীপঙ্কর জিজ্ঞেস করলে, তারপর কি হলো? সত্যি বললে, আমিও তখন সেই একই স্কুলে পড়তাম কি না, একই হোস্টেলে থাকতাম দিদির সঙ্গে। তুমি তো বর্মায় কখনো যাওনি, নইলে সেখানে মেয়েদের স্কুল কীরকম জানতে পারতে। বর্মা তো এখানকার মতো নয়, সেখানকার মেয়েরা স্বাধীন, যে যার সঙ্গে হোক মিশতে পারে। কিন্তু সেই ছেলেটা কে, যার হাত দিয়ে চিঠি পাঠাতো লক্ষ্মীদি?
সে একটা তোমারই মতো ছেলে, পাশের বাড়িতে থাকতো, বাচ্চা ছেলে, কিছুই বুঝতো না। লক্ষ্মীদি যা বলতো তাই করতো। তাকে চকলেট দিত, লজেন্স দিত, দরকার হলে আরও সব জিনিস উপহার দিত। আর তার তো বয়স কম, তাই সেও বুঝতো না কি সর্বনাশ করছে সে দিদির। কেউ কিছু বলতো না। সতী বললে, কেউ কি বলবে? আর জানতে পারলে তো? আমি একই হোস্টেলে থাকতাম, আমিই বলে জানতে পারিনি? ছেলেটাকে আমিও দেখেছি, আমাদের হোস্টেলে আসতো, লক্ষ্মীদির সঙ্গে কথা বলতো। কিন্তু সে যে তলে তলে ওই কাজ করছে তা আমি কি করে সন্দেহ করব? তলে তলে কি কাজ করতো ছেলেটা? সতী বললে, লক্ষ্মীদি চিঠি নিয়ে একজনকে দিয়ে আসতো। দীপঙ্করের নিজেকে যেন হঠাৎ বড় অপরাধী বলে মনে হলো। সতীর মুখখানা অন্ধকারের মধ্যেও ভালো করে দেখবার চেষ্টা করলে। তারপর বললে, চিঠিতে কি লেখা থাকতো সব? সতী বললে, সেসব তুমি বুঝবে না। ছেলে মেয়েতে প্রেম হলে যেসব কথা হয় সেই সব কথাই লেখা থাকতো। প্রেম? কথাটা যেন সতীর মুখ থেকে অন্যরকম শোনালো। দীপঙ্কর বললে, তা প্রেম করা মানে তো ভালোবাসা, ভালোবাসলে দোষটা কি? সতী বললে, সেসব কথা তোমার সঙ্গে আলোচনা করতে চাই না। বাবা মার বিনা অনুমতিতে কোনো মেয়ের পক্ষে কোনো পুরুষের কাছে চিঠি লেখা বা কোনো ছেলেকে ভালোবাসা শুধু অন্যায়ই নয়, পাপ, বিশেষ করে বিয়ের আগে। তা সেসব কথা থাক, তুমি ওসব বুঝবে না। দীপঙ্কর বললে, না আমি সব বুঝব, তুমি বলো। সতী বললে, না এখন তুমি বুঝতে পারবে না, আরও বড় হও তারপর বুঝবে। না, আমি বড় হয়েছি, তুমি বুঝতে পারো আর আমি বুঝতে পারবো না? আমি তো তোমার চেয়েও বড়, বলো তুমি। সতী বললে, না ওসব কথা তোমার সঙ্গে আলোচনা করতে চাই না, মেয়েরা বয়স না হলেও বোঝে। দীপঙ্কর বললে, তা এত জিনিস বুঝতে পারি আর এই সামান্য ব্যাপারটা বুঝতেই পারবো না? সতী যেন কেমন গম্ভীর হয়ে গেল, বললে, সামান্য ব্যাপার হলে এত ভাবতুম না। তোমার নিজের দিদির ব্যাপার হলে তুমি কি একে সামান্য ব্যাপার বলতে? বলতে কি? দীপঙ্কর এই কথার কোনো উত্তর দিলে না। সতী একটু থেমে বললে, নিজের দিদি বলেই বলছি। দিদি যদি কখনো তোমাকে কোনো চিঠি কাউকে দিয়ে আসতে বলে, তুমি যেন দিও না। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কিন্তু যেই লোকটাকে লক্ষ্মীদি চিঠি দিত সে কে? কি নাম তার? সে একজন বর্মার লোক, মারহাট্টি ছেলে। দিদি তাকে খুব ভালোবেসে ফেলেছিল। কি নাম তার? সতী বললে, তার নাম শম্ভু দাতার, বর্মায় ব্যবসা করত। তার কাছ থেকে দূরে সরাবার জন্যই বাবা কাকাবাবুর সঙ্গে দিদিকে কলকাতায় পাঠিয়ে দিলে। কিন্তু শুনেছি বর্মা থেকে সেই ছেলেটাও চলে গেছে, হয়তো কলকাতায় এসেছে, কি জানি। তাই তো আমাদের এত ভয়। দীপঙ্কর বললে, তা তোমরা লক্ষ্মীদিকে বারণ করতে পারো না? সতী বললে, বারণ করলে কি কেউ শোনে? সেই জন্যই তো লক্ষ্মীদির পাত্র খোঁজা হচ্ছে। লক্ষ্মীদির বিয়ে হয়ে গেলে বাবাও নিশ্চিন্ত হন, আমিও নিশ্চিন্ত হই। লক্ষ্মীদির বিয়ে হয়ে যাবে? সতী বললে, হ্যাঁ, অনেক পাত্র খোঁজা হচ্ছে। কিন্তু লক্ষ্মীদি তো সুন্দর, বিয়ে হচ্ছে না কেন? সুন্দর হলেই কি বিয়ে হয়? তোমার বিন্তি দিও তো সুন্দর, তাও বিয়ে হচ্ছে না কেন? বিন্তিদির তো বিয়ে হচ্ছে না টাকার জন্য, অঘোরদা তো যে টাকা দেবে না। সতী বললে, কিন্তু যাত্রার হাতে তো আর দেওয়া যায় না, আর সেই বর্মা থেকে পাত্র খোঁজাটাও সহজ নয়। আমার বাবা হয়তো এসে পড়বেন একদিন, একটা ভালো পাত্রের খোঁজ পেলেই এসে পড়বেন। খবরটা শুনে দীপঙ্কর যেন কেমন চুপ করে রইল। লক্ষ্মীদির বিয়ে হয়ে যাবে? লক্ষ্মীদিকে সিঁদুর পরে মাথায় ঘোমটা দিয়ে কেমন দেখাবে
সেটাই যেন ভাবতে চেষ্টা করতে লাগলো। হঠাৎ দীপঙ্কর বললে, আচ্ছা তাহলে আমি আসি, অনেক দেরি হয়ে গেল। সতী বললে, যা বললুম তোমার মনে থাকবে তো? থাকবে। এই বলে দীপঙ্কর চলে যাচ্ছিল। সতী আবার বললে, যদি কোনোদিনও কোনো চিঠি কোনো জিনিস কাউকে পাঠায় আমাকে কিন্তু বলে দিও, বুঝলে? দীপঙ্কর সেই কথার উত্তর না দিয়ে হঠাৎ ফিরে দাঁড়ালো। বলে, আচ্ছা লক্ষ্মীদের বিয়ে হয়ে গেলে তারপর তোমারও তো একদিন বিয়ে হয়ে যাবে। সতী এবার হাসল। বললে, তা একদিন হবে বই কি। কেন জিজ্ঞেস করছো এই কথা? দীপঙ্কর বললে, না এমনি জিজ্ঞেস করছি। তারপর একটু থেমে বললে, বিয়ে হয়ে গেলে তোমরা তো শ্বশুর বাড়ি চলে যাবে। সতী বললে, বিয়ে হয়ে গেলে সবাই শ্বশুর বাড়ি যায়, তার আবার নতুনত্ব কি? দীপঙ্কর বললে, তা তো বটেই, শ্বশুর বাড়ি তো যেতেই হবে। মোট কথা তোমরা চলে গেলে বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে, তাই আর কি। আবার নতুন ভাড়াটে আসবে, আবার দেওয়ালের গায়ে টুলেট টাঙিয়ে দেবে অঘোর দাদু। আবার সতী বললে, আবার তাদের সঙ্গেও তোমার ভাব হয়ে যাবে। তোমার আর ভাব নাকি? না, আর কারোর সঙ্গে ভাব করব না, কারোর সঙ্গে আর ভাব করব না। কেন, রাগ হলো বুঝি? দীপঙ্কর বললে, না, এত ভাব করা ভালো নয়। কেন, ভাব করা আবার কী দোষ করলো? দীপঙ্কর বললে, না, চলে যাবার সময় বড় কষ্ট হয়। সতী এইবার হেসে উঠল। বললে, ও মা, কোথায় বিয়ে তার কোনো ঠিক নেই, এর মধ্যেই তোমার কষ্ট হতে আরম্ভ করেছে? দীপঙ্কর হঠাৎ সচেতন হয়ে উঠল। বললে, না না, আমি তা বলিনি। আমি বলছিলুম যে আগেও তো অনেক ভাড়াটে এসেছে, তাদের সঙ্গে আমার এত ভাব হয়নি। তোমরা এখানে ছিলে এতদিন, বেশ ভালো লাগতো। সতী বললে, কাকে ভালো লাগতো, আমাকে নাকি লক্ষ্মীদিকে? দীপঙ্কর সতীর মুখের দিকে চাইলে। মনে হলো সতী যেন মুখ টিপে হাসছে। দীপঙ্কর বললে, তোমাকে আর আমি এসব কথা বলবো না, সব কথাতেই ঠাট্টা। আমি যাই। এই বলে দীপঙ্কর অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। দেখলে সতী তখনও পৈঠের ওপর দাঁড়িয়ে তার দিকে চেয়ে রয়েছে। হঠাৎই একটা কথা মনে পড়ে গেল দীপঙ্করের। আবার ফিরল। তখন সতী নিজেদের বাড়ির ভেতর ঢুকে পড়েছে। দীপঙ্কর তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে ডাকলে, সতী। সতীও অবাক হয়ে গিয়েছিল। দীপঙ্করের ডাক শুনে ফিরে দাঁড়ালে। কি হলো? দীপঙ্কর বললে, আসল কথাটাই ভুলে গিয়েছিলাম, আমাদের লাইব্রেরির মেম্বার হবে তুমি? সতী এই কথার জন্য বোধহয় তৈরি ছিল না, একটু দেরি হলো তার উত্তর দিতে। দীপঙ্কর তার আগেই বললে, মাত্র তো 8 আনা চাঁদা, 8 আনা চাঁদাও দিতে পারবে না? 2খানা করে বই পাবে পড়তে। সতী কি যেন ভাবলে, তারপর বললে, তা লাইব্রেরিটা তোমার না কিরণের? দীপঙ্কর বললে, আসলে ওটা কিরণেরই লাইব্রেরি, কিরণই বেশি মাথা ঘামায়, ওরই বেশি টান লাইব্রেরির ওপর, ওই হলো সেক্রেটারি কি না? সতী বললে, তাহলে মেম্বার হব না। কেন? তোমার নিজের হলে আমি মেম্বার হতুম। দীপঙ্কর বললে, কিন্তু আমিও তো আছি, আমি লাইব্রেরির প্রেসিডেন্ট। সতী বললে, তাহলে চাঁদা দেব। এবার দীপঙ্কর হাসল। বললে, বারে, বেশ তো কথা তোমার। আমি আর কিরণ কি আলাদা? আমরা দুজনেই তো লাইব্রেরি করেছি, আমরা দুজনে মিলেই তো গড়েছি ওটাকে। সতী বললে, ওসব আমি কিছু জানি না, কিরণকে তো আমি চিনি না, আমি শুধু তোমাকে দেখেই চাঁদা দিচ্ছি, আমি তোমাকে চিনি। দীপঙ্কর বললে, কিন্তু কিরণ আমার চেয়েও ভালো ছেলে, জানো, অনেক ভালো ছেলে, কিরণের তুলনাই হয় না। সে ভালো হোক,
তোমার লাইব্রেরি হলে চাঁদা দেব, একটু দাঁড়াও, আমি পয়সা এনে দিচ্ছি। দীপঙ্কর বললে, এক্ষুনি দেবে? তা এখনই দিতে পারি, কিন্তু থাক, এখন না, আমার কাছে এখন রসিদ বই নেই, কাল রসিদ বইটা এনে বরং চাঁদা নিয়ে যাবক্ষণ। সতী বললে, রসিদ পরে দিও, এখন বরং চাঁদাটা নিয়ে যাও। দীপঙ্কর এবার হাসল, বললে, কিন্তু যদি চাঁদাটা নিয়ে আমি পালিয়ে যাই? সতীও হেসে ফেললে, বললে, তোমার মুরত আমার বোঝা আছে, তোমার পালাবার কোনো ক্ষমতা নেই। কেন, আমি পালাতে পারি না? তুমি কি ভাবো? সতী বললে, আমি ঠিকই ভাবি, নইলে চাঁদা চাইবার নাম করে এই এত রাত্রিরে আর পেছন থেকে আমায় ডাকতে না। কথাটা শুনে দীপঙ্কর সেখানেই অন্ধকারে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, আর সতী এক মুহূর্ত দেরি না করে ভেতরের অন্ধকারের মধ্যে তরতর করে মিলিয়ে গেল।